হচ্ছে আমি দুটো পজিটিভ জিনিস দিয়ে শুরু করতে চাই। এক হচ্ছে যে আমি যদি কম্পেয়ার করি আমার আমেরিকাতে আমার ছাত্রছাত্রী, আমি পড়াই কলকাতা বিশ্ববিদ্যালয়, আমেরিকাতে এটা খুব ভালো একটা বিশ্ববিদ্যালয়, খুব ভালো ছাত্রছাত্রীরা এখানে আসে এবং খুব ভালো করে জীবনে। তো আমি এটা বললাম বলতে যে আমি কম্প্যারিজনটা যখন করছি আমি আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকেই কম্প্যারিজনটা করার চেষ্টা করছি। এবং আমি বলবো যে নর্থ বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্রছাত্রীদের পেলাম এই প্রথমবারের মতো, আমি একটা খুব বিশাল ক্লাস সাইজ পেলাম। কলকাতা ইউনিভার্সিটিতে সর্বমোট আমার স্টুডেন্ট সংখ্যা একটা ক্লাসে থাকে 25 জন, এবং সেটাকে আমরা মনে করি অনেক বেশি, কারণ 25 জনকে তো ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া একটু কষ্টকর হয়ে যায়। আমরা খুব পছন্দ করি 15-20 জনের ক্লাস হবে, তাহলে আমরা খুব সুন্দর মতো একটা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে ক্লাসটা করতে পারি সেরকম। এবার এসে দেখলাম যে আমার ক্লাসে 80 জন স্টুডেন্ট, এবং এরকম আমার এই 15 বছরে আমার এরকম 80 জনের ক্লাস হয়নি। তখন আমাকে চিন্তা করতে হবে যে ক্লাসটা কিভাবে সাজাতে হবে, এবং তখনই যে কাঠামোগত দিক যেটা যে আমরা যে বলি যে শিক্ষক ভালো না, 80 জনের শিক্ষক ভালো কেমন করে হতে হয় সেটা এখন আমার একটা নতুন শেখার একটা বিষয় হয়ে এসছে, যে কেমন করে আমি যে ধরনের ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিলে একটা আসলে মানুষের বিকাশ ঘটে সেটা আমি কি করে করব। আমি তো সবার নামই শিখতে পাচ্ছি না, তো নামই যেখানে শিখতে পাচ্ছি না সেখানে আমি ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন কোন জায়গা থেকে দেবো, তো সেই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এখানে তখন বোঝা গেল যে আমাদের দেশে যে আমরা স্টার একাডেমিকের একটা ধারণা পাই সেটা এই কারণেই, কারণ শিক্ষককে আসলে আর শিক্ষক হিসেবে চিহ্নিত করা যায় না, কারণ এটা সম্ভবই না। কারণ আমরা যদি এন্টারটেইনার না হই, আমরা যদি পারফরমেন্সটা না করি, যদি নাটকটা না করি, তাহলে আমরা ক্লাস চালাতে পারবো না, কারণ আমাদের স্টুডেন্টরা কেন বসে ক্লাস দেখবে, এতগুলো স্টুডেন্ট। কিন্তু এটাও আমি বলতে চাই যে এই 80 জনের স্টুডেন্ট, আমি ভেবেছিলাম যে ওরা সবাই সারাক্ষণ ফোনে থাকাবে, একজনের সাথে কথা বলবে, চলে যাবে, হট্টগোল করবে, কেউ কিন্তু সেটা করেনি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে কথা শুনেছে, যথাযথ ওরা পেরেছে, পার্টিসিপেট করার চেষ্টা করেছে, এবং নিজেদের মধ্যে কথা বলেছে। অবশ্যই নিজেদের মধ্যে কথা বলাটা আমি পছন্দই করি, কারণ আমরা যখন একটা ক্লাসরুমে আসি আমরা যে ধরে নিই যে শিক্ষকই সব জানেন এবং বাদ বাকি সবাই অগা, সেটা তো আসলে সত্যি না। আমরা ছাত্রছাত্রী হিসেবে সবারই একটা কিছু কন্ট্রিবিউট করা আছে। আমিও কিন্তু অনেক কিছু শিখি ছাত্রছাত্রীদের থেকে, তারা যদি তাদের কথাগুলো বলে তাহলে আমারও একটা শেখার জায়গা থাকে, এবং এই কথা বলতে পারাটাও কিন্তু একটা স্কিল, যে স্কিল আমি দেখি যে এই কাঠামোগত কারণে এই ডেভেলপমেন্টটা হয় না। কারণ আমরা কি দেখি যে ছাত্রছাত্রীরা আসলে কথা বলতে ভয় পায়, পাছে তাদের কথাগুলো আমি যেটা বলছি সেটাকে কন্ট্রাডিক্ট করে, কারণ ওরা চায় না যে আমাকে কন্ট্রাডিক্ট করে কোনো কথা বলতে। এবং আমরা মনে করি যে ফ্যাসিজম আসলে একটা ইনস্টিটিউশন, কিন্তু এটাও কিন্তু এক ধরনের ফ্যাসিজম। যখন আমরা কথা বলতে পারি না, আমরা যখন শিক্ষককে ভয় পাই, যখন আমরা শিক্ষকের বিপরীতে কথা বলতে ভয় পাই, এগুলো কিন্তু এক ধরনের ফ্যাসিস্ট মানসিকতা। এটা ফ্যাসিজম যে আমাদের মননে ঢুকে গেছে, আমরা যে কথা বলতে দিলেও কথা বলতে পারি না, সেটাই কিন্তু মননের ফ্যাসিজম। হ্যাঁ, কিন্তু এটা বলে যায় একটা কমপ্লেক্স, যে অন দ্য ওয়ান হ্যান্ড আমরা দেখি যে এই ধরনের একটা সেলফ সেন্সরশিপ কাজ করছে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ওরা কিন্তু চাচ্ছে, ওদের আগ্রহের কিন্তু অভাব নেই। আমি বুঝতে পারছি যে ওরা কথা বলতে চায়, ওরা বলতে চায়, কিন্তু ওরা ভয় পায়। আমি যখন ওদেরকে আবার কাছে ডেকে জিজ্ঞেস করলাম যে কি ভয়টা কিসের, তখন ওরা বলছে যে ওরা ভুল হতে চায় না। এই যে ওরা যে ভুল হতে চায় না সেটাও তো একটা সমস্যা। ভুল আবার কি জিনিস? আমার অ্যানালিসিস আমি ব্যক্ত করছি, আমার একটা ওপিনিয়ন ব্যক্ত করছি, সেখানে আমার ভুলের ব্যাপারটা কি? আমরা একটা কথা বলবো, আমার যদি ভালো নাও লাগে আমরা সেটা নিয়ে আলাপ করবো। এই যে ওরা ভাবে যে প্রত্যেকটা কিছুর একটা রাইট আনসার, একটা রং আনসার, সেটাও তো একটা সমস্যাজনক জিনিস। তার মানে যে আমরা যে কথা বলবো, আলাপ করবো, আলাপ করে যে আমাদের চিন্তাধারাটা একটু গভীর হবে আর একটু বুঝবো, সেই জায়গা থেকে আমরা সরে আসছি। তো আমার একজন ছাত্রী এসে বললেন যে আমি বুঝতে পারি যে আপনি আমার থেকে অনেক কিছু আশা করেন, কিন্তু সেটা আমরা দিতে পারি না, এবং কেন দিতে পারি না এটা আমরা বুঝি না। তো তখন আসলে আমার একটু মনটা খারাপই হয়ে গেল, কারণ আমি বুঝলাম যে আসলে কথাটা আসলে ঠিক, এবং তারা আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারছে যে আমি তাদেরকে একটা প্রশ্ন করছি, তারা উত্তর দিচ্ছে না, অথবা খুব বেসিক হ্যাঁ না উত্তর দিচ্ছে, যেখানে আমি চাচ্ছি তারা আর একটু গভীরভাবে আলোচনাটা করুক। এবং ওরা যখন এটা করতে পারছে না, তখন যে আমি যে একটু ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছি সেটাও তারা বুঝতে পারছে, কিন্তু ওটা কিভাবে সেটা ট্যাকল করবে সেটা আবার বুঝতে পারছে না। এবং আবারও এখানে যেহেতু বিশাল একটা ক্লাস সাইজ, আমার যে এখন এক করে সবার সাথে কথা বলার সুযোগটা হচ্ছে না, সেখানে আমরা আসলে প্রোগ্রেসটা খুব একটা করতে পারছি না। আমি এটা কেন বললাম, বলতে যে এই
সত্ত্বেও আমরা অনেক সময় এই কাজগুলো করতে পারি না। তো আমি একটু পিছিয়ে যেতে চাই, বলতে যে যখন এই যে 90s-এ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটা আসলো, এই যে নর্থ ইউনিভার্সিটি, আইআইবি ইত্যাদি আসলো, তখন কিন্তু এক ধরনের আশা জেগেছিল। আমি তখন আমরা স্কুলে পড়ি, আমরা দেখছি যে নতুন কিছু ইউনিভার্সিটি আসছে এবং আমরা ভাবছি যে এখানে একটা ডেমোক্রেটাইজিং ইফেক্ট হবে। এই যে আমার কাছে ধারণা হয় আর কি, যে এই যে 1921-এ যখন ঢাকা ইউনিভার্সিটি জন্ম হয় পূর্ববঙ্গে, সেরকম হয়তো একটা ব্যাপার। কারণ প্রথমবারের মতো পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে যেতে হবে না পড়ালেখা করার জন্য, এখানেই পড়ালেখাটা করা যাবে, এখানেই উচ্চশিক্ষাটা করা যাবে। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রোল কিন্তু ঢাকা ইউনিভার্সিটি রেখেছে একটা মধ্যবিত্ত গড়ে তোলার জন্য। তো সেরকম একটা মাইলফলক কিন্তু আমরা হয়তো আশা করছিলাম এই প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্র থেকে। কারণ কি? কারণ আমরা জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সবাইকে ঠাঁই দেওয়ার সুযোগ নেই, মানে স্পেসের কারণে, নানান কারণে। এবং তখন মনে হলো যে হয়তো বিদেশে যাওয়ার একটা সাবস্টিটিউট এইখানে গড়ে উঠবে, যে আর বিদেশে যেতে হবে না, বিদেশের মতোই পড়ালেখাটা এখানে করা যাবে। পরবর্তীতে আমরা দেখলাম যে অ্যাপোলো হাসপাতাল নিয়েও একই ধরনের একটা ইন্টারেস্ট, না আমাদের আর ইন্ডিয়া বা ব্যাংককে যেতে হবে না, আমরা বাংলাদেশে বসেই বিদেশি চিকিৎসা, বিদেশি স্ট্যান্ডার্ডের চিকিৎসা পাবো। যেমন এটাই হচ্ছে গিয়ে নিউ লিবারাল এক ধরনের ধারণা, যে প্রাইভেটাইজেশনের মাধ্যমে আমরা কম্পিটিশন দেখবো, ইনোভেশন দেখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা আজকেও, যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে ইনোভেশন হবে, আমরা সবাই ইনোভেটর, আমরা সবাই এন্টারপ্রেনার, সবাই লিডার। সবাই কি লিডার হতে পারে? সবাই কি এন্টারপ্রেনার? এটা যে একটা অ্যান্টি ইন্টেলেকচুয়াল ব্যাপার আছে, সেটাও তো আসলে আমাদের মাথায় রাখতে হবে। কেন অ্যান্টি ইন্টেলেকচুয়াল? কারণ আমরা যদি সবাই ব্যবসা করি, তাহলে আমাদের পড়ালেখা করার দরকার নেই, আমাদের ক্লাসে যাওয়ার দরকার নেই, সবাই এন্টারপ্রেনার হবো, সবাই একটা ক্ষুদ্র ঋণ নিয়ে একটা খামার খুলে ফেলবো। তো সেটার এই অ্যান্টি ইন্টেলেকচুয়াল দিকটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যে এবং ওইটা তার মানে কি কাজ করছে? আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে বাজে, ওটাকে এক্সকিউজ করে দেওয়া, যে না থাক, লাগবে না, অসুবিধা নেই, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হলেও অসুবিধা নেই, আমরা তো আফটার অল আমরা তো ব্যবসায়ী করবো, আমরা তো এন্টারপ্রেনারই হবো। এই যে আমরা তো ওসব অসুবিধা থাকা সত্ত্বেও এই কাজগুলো করতে পারি। তো এই জায়গায় আমি ফিরে আসি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আশাটা যে এখানে আসবে, এবং ইনিশিয়ালি আমি বলবো কিছুটা ছিল, কারণ অনেকেই তখন সুযোগ পায় ইউনিভার্সিটিতে আসার। অনেকেই যারা আগে বিদেশে চলে যেত, তারা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আসা শুরু করে, বিশেষ করে মেয়েরা। কারণ আমাদের দেশে অনেকেই মেয়েদেরকে বিদেশে পাঠাতে চায় না, উচ্চবিত্ত হলেও। তখন মেয়েদেরকে এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠানো শুরু করা হলো। এবং সেই সময় কিন্তু এই প্রথম দিককার সময় এই ক্লাস সাইজগুলো কিন্তু এত বড় ছিল না, শিক্ষা কিন্তু খুব একটা খারাপও ছিল না। এবং আমরা দেখা গেল যে শিক্ষকতার দিক থেকেও যে মানুষের খুব একটা খারাপ লাগছে না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে কিছু পড়িয়ে যাচ্ছে। কিন্তু ওটাকে কিভাবে দেখা হলো যে এটা হচ্ছে গিয়ে যে একটা ট্রানজিশনের সময়, এই ট্রানজিশনের সময় যেখানে আমরা শিখছি, বোঝার চেষ্টা করছি কিভাবে একটা নতুন সিস্টেম কাজ করবে, তখন তো এই ধরনের সহায়তা লাগবেই পাবলিক ইউনিভার্সিটি থেকে। কিসের কারণে? এই যে একটা সামগ্রিক কারণে, যে আমরা শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে নিয়ে যাব, সেই জায়গা থেকেই। কিন্তু আরেকটা আমি যেটা বলতে চাই, যে আমরা অনেক সময় যেমন বিদেশে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুল মানে কিন্তু নেসেসারিলি ভালো স্কুল, ভালো ইউনিভার্সিটি, কারণ তাদের রিসোর্সগুলো আছে ভালো শিক্ষককে আনার, ভালো ল্যাব রাখার, ভালো যত যা লাগে সেগুলো ছাত্রছাত্রীদের জন্য নিয়ে আসা। আমাদের দেশে কিন্তু সেটা আবার তা না। আপনি আমি এই যে আমাদের প্রাইমারি, এলিমেন্টারি ওইসব শিক্ষা ব্যবস্থা থেকে যাচ্ছি না, এটা নিয়ে অনেক আলোচনা হয়েও গেছে খুব গভীরভাবে। এখানে যে কি ধরনের বৈষম্য কাজ করে, কিভাবে এটা একটা শ্রেণী সমস্যা তুলে ধরে, কিভাবে একটা ধার্মিক সমস্যা তুলে ধরে, কিভাবে আমরা এই শিক্ষা ব্যবস্থা দিয়ে দারিদ্র উন্মোচনের একটা প্রোগ্রাম করি, সেই কথাগুলো অলরেডি উঠে এসছে। কিন্তু এটাও আমি বলতে চাই যে এই যে ইংলিশ মিডিয়ামের ব্যাপারটা,
ইংলিশ মিডিয়াম স্কুল মানেই যে এক্সপোর্ট কোয়ালিটি, আসলে কিন্তু স্যার তা না। কারণ অনেক বাজে ইংলিশ মিডিয়াম স্কুলও আছে। এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যেখানে যেমন আমাদের গৃহ পরিচারিকারাও তাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাতে চায়। কেন? কারণ তারা ভাবে যে সেখানে পাঠালেই তারা একটা চাকরি বাকরি পেতে পারে। এবং সেই স্কুলগুলো কিন্তু খুবই বাজে, সেখানে যে ধরনের ইংরেজি শিক্ষা হয় এটা অত্যন্ত বাজে। যে আমরা যে বলছি যে আমরা বাংলাকে সাবস্টিটিউট করে ইংরেজি ঢুকিয়ে দিচ্ছি, আমরা যে ইংরেজিটা ঢুকাচ্ছি এটা এমন একটা ইংরেজি, সেটা দিয়ে কেউ কোনোদিন কোনো উন্নতি করতে পারবে না। তো আমরা যেই জায়গায় যে পৌঁছাই, তাহলে আমরা না পারছি বাংলা, না পারছি ইংরেজি, অঙ্ক হয়তো জানি না, তো আপনারা একটু ভালো বুঝবেন, আমি তো সোশ্যাল সায়েন্টিস্ট। তো ওই সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে এখানে নানান ধরনের সমস্যা এই স্কুলিং এর মধ্যেই আছে। তো আমরা ইউনিভার্সিটি লেভেলে এসে, যেমন আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এসে যখন আমরা দেখি আমাদের ছাত্রছাত্রী দেখে, যেই ছাত্রছাত্রী পাই, আমরা পাই এই ব্যবস্থা থেকে উঠে এসছে সেই ধরনের ছাত্রছাত্রী যাদেরকে আমি দেখছি যে তাদের বেসিক স্কিলগুলোই আসলে নাই। যেমন আমার এটা আসলে লজ্জা নিয়ে আমি বলছি আসলে, যে আমার 3 সপ্তাহ লেগে গেছে বুঝতে যে আমার ক্লাসের স্টুডেন্টরা কেউ নোট নিচ্ছে না। দেখি ওরা কথা শুনে কিন্তু কেউ নোট নেয় না, কেউ কিছু লিখে না। তো আমি একজনদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি কেউ নোট নিচ্ছে না? তো বলে যে স্লাইডগুলো তো আছেই। তো আমি বললাম যে না, স্লাইডগুলো তো আছেই, কিন্তু স্লাইডেও তো মানুষ নোট নেয়, যে আপনি নিজের জন্য তো নিজের মতো করে তো একটু লিখে নেবেন, যাতে আমি যেটা বললাম সেটা আপনি যেন পরবর্তীতে মনে করতে পারেন। তখন বলে যে আমরা তো কোনোদিন নোট নিইনি। তো আমি না মানে আকাশ থেকে বললাম যে এটা যে কেউ কোনোদিন নোট নেয়নি, ওরা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, মানে এটা কি করে সম্ভব? হ্যাঁ, এবং এখানে পুরো 80 জন স্টুডেন্ট, ওরা কেউ নোট নেয়নি। তো আমি তারপর বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একদিন একটু সময় দিই কেমন করে নোট নিতে হয় সেটা বোঝার জন্য। মানে এই লেভেলে এগুলো তো আমি বলবো ক্লাস 1-2 করা উচিত, মানে ক্লাস 3, 4, 5, মানে ইউনিভার্সিটি লেভেলে এসে ওদেরকে শিখতে হবে নোট নেওয়া, তারপরে ওরা পড়ালেখাটা শিখবে। মানে এটা তো মানে আমি খুব অবাক হয়েছি আসলে। তো এই ধরনের বেসিক জিনিস। তারপরে পরীক্ষা, আমাদের এই যে জুলাই অভ্যুত্থানটা, আমাদের এই টাইমিংটা খুবই ভালো তাদের জন্য, যেহেতু আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই। একটা আপরাইজিং, তারপরে মার্কিং, ইলেকশন সব মিলিয়ে আমাদের খুব ভালো কতগুলো কেস স্টাডি হাতে বোঝার জন্য, সোশ্যাল মুভমেন্ট বোঝার জন্য, ইলেকশন বোঝার জন্য, প্রসেসেস বোঝার জন্য, ইনস্টিটিউশন বোঝার জন্য। তো আমি ভাবলাম যে এটা আসলে ওদের জন্য খুবই ভালো হবে, এবং হয়েওছে। তারা আমার মনে হয় এই সুযোগ ধরে নানান ধরনের কথা যেগুলো হয়তো তারা সাধারণভাবে বলতে পারতো না, বলতে পেরেছে। কিন্তু তারপরে আমি দেখি যে তারা যখন পরীক্ষা দিতে বসে, তারা বেসিক্যালি ওই মুখস্থ করে এনে ডেফিনেশন খালি লিখতে থাকে। আমি তাদেরকে বলি একটা এসে লিখতে, তারা এসে লিখতে পারে না, তারা খালি ডেফিনেশন লিখে চলে যায়। তো এটাও আমরা বুঝতে পারি যে সমস্যাটা আসলে স্কুল থেকেই সমস্যা, যে তারা মুখস্থ করে কাটিয়ে দিয়েছে পুরো স্কুল জীবন, এবং একইভাবেই ইউনিভার্সিটিটা কাটাতে চাচ্ছে। এখানে যে আসলে আমরা যে আশা করি, আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাই, আমি বলবো যে বিশাল একটা লিস্ট আসলে দেওয়ার কিন্তু দরকার নেই। এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের ছাত্রছাত্রীরা একটু ক্রিটিক্যালি চিন্তা করতে পারে। এবং আমি আমার ছাত্রদেরকে তাই বললাম যে আমি শুধু একটা জিনিস চাই, যাতে আপনারা একটু চিন্তা করতে পারবেন। আপনারা যাই লিখেন, যাই বলেন, শুধু একটু চিন্তা করে দেখবেন। আপনি একটা জিনিস দেখলেন, একটা ইভেন্ট দেখলেন, একটা ইনসিডেন্ট দেখলেন, একটা ইলেকশন দেখলেন, আপনার একটা নিজস্ব একটা আপনি থিওরিটিক্যালি যা যা পড়লেন সেগুলো ইভ্যালুয়েট করার একটা ক্ষমতা আপনি রাখবেন। খালি মুখস্থ করে বলে দিলেন, জাস্ট মনে রাখলেন, সেটা তো না। মুখস্থ করে লিখে দেওয়া এবং দেখে দেখে লেখার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এবং আমি আমেরিকাতে আমি এটা দেখেছি, আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট এসে তার পরীক্ষা দেয়, যারা সব মুখস্থ করে দিয়ে দেয়, এবং এটা কিন্তু আসলে ওখানে প্লেজারিজম। আমার নানান অনার কোড মিটিংয়ে যে বলতে হয় যে না না না, আমার মনে হয় ওরা আসলে চিটিং করেছে, ওরা জাস্ট মুখস্থ করে লিখে দিচ্ছে। কিন্তু মুখস্থ আর চিটিং এর মধ্যে যে আসলে কোনো পার্থক্য নাই, এই জিনিসটাও আমরা বুঝতে পারি না। হ্যাঁ, কারণ এটা তো তার নিজের ভাষা না, এটা তো তার নিজের কথা না, তার নিজের মতো করে লিখতে পারতে হবে। এবং আমি এখানে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, আমাকেও এই সমস্যা দিয়ে পড়তে হয়েছে। আমারও এমন অভিজ্ঞতা আছে যে আমি একটা নিজের মতো করে এসে লিখেছি এবং আমাকে ওটাতে 0 দেওয়া হয়েছে, এবং আমার বাবা খাতা দেখে তাদের টিচারকে লিখেছে যে এটা অন্যায় হয়েছে। এবং আমার সৌভাগ্যটা সেখানেই যে আমার একটা বাবা ছিলেন যিনি এটা বলতে পেরেছে আমাকে ওটার জন্য আমাকে বলেনি যে কেন মুখস্থ করে লিখুনি, সেটা না বলে টিচার কি বলেছে যে ওকে কেন মুখস্থ করতে বললে।
হ্যাঁ, তো এই এই কিছু আমি গল্পটা এই কারণেই বললাম যে খুব আনফর্চুনেটলি আমাদের দেশে, এবং আসলে এটা শুধু আমাদের দেশে তাও না, বিভিন্ন সারা বিশ্বে হয়তো তাই, যে পারিবারিকভাবে যদি শিক্ষার প্রতি ইন্টারেস্টটা না থাকে আমরা আসলে শিক্ষকতায় আগাতে পারি না, এবং সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আমার সময় কম না, আমি জাস্ট একটু ছোট করে জাস্ট বিশ্লেষণের জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এখানে আমরা একটা সংমিশ্রণের মধ্যে আছি। কিসের সংমিশ্রণ? একটা হচ্ছে নিউ লিবারাল এডুকেশন, আর একটা হচ্ছে ফিউডালিজম। হ্যাঁ, নিউ লিবারাল এডুকেশন থেকে আমরা পাই কি, যে এই শিক্ষাটা একটা ব্যবসা, এই শিক্ষাতে প্রোডাক্টিভিটি ড্রিভেন একটা এমফেসিস আছে। প্রোডাক্টিভিটি ড্রিভেনের বেলায় এটা কি, যেহেতু আমাদের শিক্ষার মান এত কম এবং আমরা দেখাতে চাচ্ছি আমাদের শিক্ষার মান আসলে অনেক বেশি, আমরা যেটা পড়ি ক্লাসে হচ্ছে একটা তো পরীক্ষা দিই, আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে কোনো সময় দিই না একটু যেটা পড়লো সেটা নিয়ে চিন্তা করার, একটু সময় না, আমাদেরকে একটু মগজকে এরকম ছাকাটাক ছাকাটাক কাজ করে নাকি, সেটা তো করে না। কিন্তু সেই সময়টা কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে দিই না, যে একটা কিছু পড়বে, পড়ে ওটা একটু অ্যাবজর্ব করবে, একটু বুঝবে, ওটা নিয়ে চিন্তা করবে, তারপরে না তারা একটু অ্যানালিটিক্যাল জায়গায় যেতে পারে। আমরা তারা এতগুলো পরীক্ষা দিয়ে রাখি আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে, কেন? কারণ আমরা দেখাতে চাই প্রোডাক্টিভিটি, যে না আমরা খুব খুব ভালো পড়ালেখা হচ্ছে, কারণ আমরা খুব দ্রুত এক্সাম নিয়ে নিচ্ছি, ওরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, এতগুলো কাজ তারা করছে, এতগুলো কাজ দিয়ে আমরা ওদেরকে ওভারওয়েলম করে ফেলছি। এবং কিন্তু মেট্রিক্সে খুব সুন্দর মেট্রিক্স আসে কারণ আমরা এতগুলো অ্যাসাইনমেন্ট নিচ্ছি। একই জিনিস হচ্ছে শিক্ষকদের বেলাতেও আমরা চাই শিক্ষকরা খুব প্রোডাক্টিভ হবে, তারা খুব গবেষণা করবে, কিন্তু তাদেরকে এত বড় একটা টিচিং লোড দেওয়া হবে যে তাদের আসলে গবেষণা করার কোনো সুযোগ থাকবে না, এবং তার কারণে কিন্তু আবার প্রমোশন হবে না যদি তারা নিয়মিত গবেষণা না করে, যদি নিয়মিত পেপার না লিখে। তো তখন কি হয়, তখন আমরা প্রেডিটরি জার্নালে মানুষজন লেখা ছাপায়, বাজে বাজে পেপারগুলা তারা ছাপাতে থাকে। আবারও গবেষণা তো আসলে একদিনের কাজ না, গবেষণা আসলে 2 দিনেরও কাজ না, অনেক সময় লাগে। আমার এই গত বই লিখতে আমার 10 বছর সময় লেগেছে। এই সময়টা আমাকে আমার বিশ্ববিদ্যালয় কলকাতা ইউনিভার্সিটি দিয়েছে। এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমার মনে হয় না দিত, কারণ বলতো বই কোথায় তোমার বই, কোথায় তোমার বই করতো। কিন্তু একটা ভালো কাজ প্রডিউস করার জন্য কিন্তু সময়টা লাগে। তো আমরা কেমন শিক্ষা ব্যবস্থা চাই? এমন শিক্ষা ব্যবস্থা যেখানে আমরা হতে পারি, আমরা চিন্তা করতে পারি, এবং আমরা হওয়ার জন্য সময়টাও যেন পাই। ক্রিটিক্যাল থিঙ্কিংই হচ্ছে একটা ভালো শিক্ষা ব্যবস্থার ফাউন্ডেশন। এখানেই শেষ করি।